দেখা যায়নি শাওয়ালের চাঁদ। শনিবার ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায়। যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। বাস, লঞ্চ, ট্রেনে ঘরমুখো মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 25 কিলোমিটার যানজট। সান্তাহার দুর্ঘটনায় রেলে উত্তরাঞ্চলে শিডিউল বিপর্যয়। শেষ সময়ে সারা দেশে ঈদ কেনাকাটার ধুম। পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার, ওড়না, হিজাব কেনার ব্যস্ততা। দাম নিয়ে অসন্তোষ। এবং গাজা উপত্যকায় ঈদ এসেছে দুঃখ, উদ্বেগ আর অনিশ্চয়তায়। শিশুদের জন্য নতুন পোশাক কেনার সামর্থ্য নেই বেশিরভাগ অভিভাবকের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার পবিত্র রমজান মাসের 30 দিন পূর্ণ হবে এবং শনিবার দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে 30 রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এর আগে বুধবার চাঁদ দেখার সাপেক্ষে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করে। ওই দিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের 30 দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হবে। 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আর ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ঈদের দিন এই জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই এখানকার নিরাপত্তা নিশ্চিতে কোনো কমতি রাখা হয়নি। প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখতে জাতীয় ঈদগাহ পরিদর্শনে যান এলজিআরের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে এখানে নামাজ আদায় করবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। এদিকে ঈদগাহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। তিনি জানান, সিসিটিভি থেকে শুরু করে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকছে। কিছু সড়কে যান চলাচলও বন্ধ রাখা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। এদিকে ঈদের দিন সকালে বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বাইতুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানান ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। সম্ভাব্য ঈদের দিন সকালে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, তো সেটার পরিমাণ খুব বেশি না। তারপরেও যদি বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ঈদের জামাতটা স্থানান্তরিত বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে 8:30টায় যে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা এখানে, এটা 9টায় অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম মসজিদে। এবার 35,000-এর বেশি মুসল্লির নামাজ আদায়ের বন্দোবস্ত করা হয়েছে জাতীয় ঈদগাহে।
মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানান। বলেন, ঈদের দিন সকাল 8টায় জাতীয় ঈদগাহে যাবেন প্রধানমন্ত্রী। বিশেষ কোনো দাপ্তরিক বা রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া সরকার প্রধান আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া দেশে যদি কোনো অস্থিরতা বা কোনো ধরনের কিছু না হয় তাহলে উনি এখানে করছেন না। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথে এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন এবং এখানে যৎসামান্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে, আপ্যায়ন করাবেন জনাব তারেক রহমানের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। ঈদযাত্রার শেষ মুহূর্তে সড়ক রেল নৌপথে যাত্রীদের ঢল নেমেছে। বগুড়ার সান্তাহারে নীল সাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ঢাকা থেকে উত্তরগামী কয়েকটি ট্রেন ব্যাপক শিডিউল বিপর্যয়ে পড়ে। একতা এবং নীল সাগর এক্সপ্রেস ছেড়ে যায় ৫-৬ ঘন্টা দেরিতে। এমনকি অন্য রুটে যাত্রীদের মধ্যেও ছিল দুর্ঘটনার আতঙ্ক। এদিকে সড়কে টিকিট সংকটের পাশাপাশি বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করেন যাত্রীরা। মুদাসসির আলীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বিজন কুমার। কমলাপুর রেলওয়ে স্টেশনে স্ত্রী সন্তান নিয়ে বসে থাকা এই ব্যক্তির নাম জিয়াউল ইসলাম। স্টেশনে এসেই পড়েছেন ভোগান্তির মুখে, কারণ তার বাহন একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশন ছাড়েনি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ট্রেনটির বিলম্ব হবে অন্তত 5 ঘন্টা। মনের অবস্থা তো অনেক খারাপ যে আমরা সময়মতো যাইতে পারতেছি না। এখন আল্লাহ জানে ঈদ বাসায় যায় করতে পারবো কিনা। শুধু জিয়াউল নয়, উত্তরবঙ্গগামী সবার অবস্থা একই। বাড়ি ফেরার শঙ্কা নিয়েই স্টেশনে অপেক্ষা করছেন এসব যাত্রীরা। ভোর 4টা থেকে বাইরে হয়েছি, এখন পর্যন্ত ট্রেনের কোনো খোঁজ খবর পাচ্ছি না। সান্তাহারে ট্রেনে একটু দুর্ঘটনার জন্য সম্ভাব্য একটু সময় দিচ্ছে 4:50। বুধবার বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এতে শিডিউল বিপর্যয়ে পড়ে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলো। যদিও অন্যান্য রুটের ট্রেনগুলো ছেড়েছে নির্ধারিত সময়ে, তবে যাত্রীদের মধ্যে ছিল দুর্ঘটনার আতঙ্ক। আতঙ্ক তো অনেক বেশি। কজ হচ্ছে যেই ট্রেনে আমার যাওয়ার কথা ছিল সেই ট্রেনটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। একটু ভয় লাগতেছে যে ট্রেন একটা অ্যাক্সিডেন্ট করছে, 9টা নাকি বগি লাইনচ্যুত হয়েছে। এদিকে শিডিউল বিপর্যয়ের পর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শন শেষে তিনি জানান, সান্তাহার দুর্ঘটনার পর সেখানকার জংশনের স্টেশন মাস্টারকে বরখাস্তের কথা। গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে রেলের মতো সড়ক পথেও নেমেছে ঘরমুখী মানুষের ঢল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা পড়েছেন টিকিট সংকটের দুর্ভোগে। কেউ কেউ বাড়তি ভাড়ার অভিযোগও করছেন। বাসে সিট নাই, মাঝে মাঝে হচ্ছে বাসের মাঝখানে হচ্ছে কি আপনার আলাদা করে মানে কার্ড দিয়ে অনেক সময় সিট বানায় বসাই দিতেছে। টিকিটের ভাড়া অনেক বেশি পড়তেছে ভাই, 800 টাকা 900 টাকা 1000 টাকা করে টিকিট চাইতেছে একটা গাড়ির প্রতি ভাই। অনেক জায়গায় গেলাম, বললো যে এখন আপাতত কোনো সিটও নাই ভাইয়াও নাই, আবার এখানে বললো যে বেশি ভাড়া দিলে নাকি করতে পারবে। আর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভাড়া নিয়ে বড় ধরনের অভিযোগ না থাকলেও আসন সংকটের কথা জানান দক্ষিণবঙ্গের যাত্রীরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এই যাত্রার আরো খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, সড়ক পথে ঈদ যাত্রার চিত্র কেমন দেখছেন এবং কোন ধরনের সংকট দেখতে পাচ্ছেন কিনা? তাসনুবা, আজকে 29 রমজান, আপনি জানেন একদিন পরেই মুসলমান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। তো ঈদ উপলক্ষে সরকারি এবং বেসরকারি ছুটি হয়ে গেছে, এখন চলছে মূলত শেষ মুহূর্তের ঈদযাত্রা। শেষ মুহূর্তের ঈদযাত্রা ঘিরে বাস টার্মিনালগুলোতে লোকের চাপ বেড়েছে বলা যায়। আমি এখন আছি ঢাকার একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল, মহাখালী টার্মিনালে। এখানে মূলত ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, আত্মীয় স্বজন পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে।
রাজধানী ছাড়ছে মানুষ। এখানকার চিত্র যদি আপনাকে বর্ণনা করি তাহলে এখানকার অনেকের সঙ্গেই কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন এখানে মূলত সকালে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি ছিল, চাপটা একটু বেশি ছিল, এখন মূলত চাপটা একটু কম এবং অন্যান্য বারের চেয়েও মূলত যাত্রীর সংখ্যা কম বলেই জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক মালিক সমিতির সংশ্লিষ্ট সকলেই। তো আর তাছাড়া যাত্রীদের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে, তারা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এবং নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং দুর্ঘটনা ছাড়াই যেন আবার ঢাকা শহরে ফেরত আসতে পারে এমন একটি প্রত্যাশা তারা জানিয়েছেন। এছাড়া মহাখালী বাস টার্মিনালে আপনি এখানে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে পুলিশের পাশাপাশি মহাখালী বাস টার্মিনালের কমিউনিটি পুলিশ দায়িত্ব পালন করছেন। তারা মূলত 50 জনের মতো এবং এর পাশাপাশি পুলিশ দায়িত্ব পালন করছেন যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে। তাছাড়া এখানে বাড়তি ভাড়ার বিষয়টি সম্পর্কে যাত্রীরা তেমন অভিযোগ করেনি। মূলত তারা বলছে আগে আমরা যেখানে 500 টাকায় যেতাম সেটা এখন 700 টাকা। তবে এখানে বাস কাউন্টারের যে কর্মরত যারা আছেন তারা আমাদের জানিয়েছেন সরকার নির্ধারিত ভাড়াই তারা নিচ্ছেন, অর্থাৎ আগে 200 টাকা কম নেওয়া হতো। এর মূল কারণ হলো এখান থেকে যাওয়ার সময় যেমন যাত্রী পাওয়া যেত, আসার সময় যাত্রী পাওয়া যেত, তবে ঈদ সময়ে এখান থেকে শুধু যাওয়ার সময় যাত্রী পাওয়া যায়, ফেরার পথে যাত্রী পাওয়া যায় না। এজন্যই তারা মূলত সরকারি ভাড়ার থেকে কোনো ছাড় দিচ্ছে না। তো ঈদযাত্রা নিরাপদ নির্বিঘ্ন হোক এবং সবাই সুস্থভাবে ঈদযাত্রা করুক এমনটাই প্রত্যাশা সকলের। তাসনুভা। রাজীব, আপনাকে ধন্যবাদ। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকার 25 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। এছাড়া চন্দ্রা নবীনগর সড়কের জিরানি বাজার পর্যন্ত আরও 5 থেকে 7 কিলোমিটার এলাকায় ধীর গতিতে গাড়ি চলছে। এদিকে মহাসড়কের আশেকপুর বাইপাস, রাবানা বাইপাস এবং এলেঙ্গা বাস স্ট্যান্ড সহ বিভিন্ন পয়েন্টে মানুষের ঢল নেমেছে। বগুড়ার সান্তাহার বাগবাড়ি এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার 21 ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর বেলা 11:30টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে এই রুটে চলাচল স্বাভাবিক হয়। বুধবার দুপুর 2টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহার এলাকায় লাইনচ্যুত হয়। দিনাজপুরের গৌড়ের শহীদ ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত। সে উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মাঠে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন প্রায় কয়েক লাখ মুসল্লি। নিরাপত্তা ব্যবস্থা সহ ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা করেছে আয়োজকেরা। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দিনাজপুরে ঐতিহাসিক গৌড়ের শহীদ বড় ময়দানে এবার একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন কয়েক লাখ মুসল্লি। তাই 22 একর জায়গা জুড়ে মাঠ তৈরি সহ চলছে নানা প্রস্তুতি। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই মাঠে। গৌড়ে শহীদ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শুরু হবে সকাল 9টায়। এবারও ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ আসে, অনেক মানুষের সমাগম হয়। অজু এবং তাদের স্যানিটেশন ব্যবস্থার জন্য মাঠের উত্তর পাশে পর্যাপ্ত পরিমাণে নলকূপ স্থাপন করা হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক নামাজ পড়তে আসে, আমরা এখানে নামাজ পড়তে আসি। মুসল্লিদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। এছাড়া মাঠের আশেপাশে থাকবে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা পুলিশের পক্ষ থেকে এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। ইতিমধ্যে কিন্তু আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমাদের স্কেলেটন ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। আপনারা দেখছেন আজকে যে আমাদের স্কেলেটন ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করছি। আমাদের এখানে 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা নিব। আমরা মাঠের সার্বিক প্রস্তুতি কার্যক্রম চালু রেখেছি। আশা করছি নামাজের যথেষ্ট সময় আগেই আমরা মাঠের সকল প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করতে পারব। 2017 সাল থেকে এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মুসল্লিরা। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদুল ফিতরের মাত্র 2-1 দিন বাকি। শেষ মুহূর্তে সারা দেশেই জমজমাট ঈদ কেনাকাটা। মার্কেট, বিপণী মিত্রান থেকে শুরু করে
ফুটপাতের দোকান সবখানেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা বিক্রি। পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার, ওড়না, হিজাব ও জুতা কেনায় ব্যস্ত তরুণ তরুণীরা। দাম নিয়ে বরাবরের মতো ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। তবে মার্কেটগুলোতে বাহারি ডিজাইন ও রঙের পোশাক থাকায় খুশি সবাই। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ঈদ এসেছে দুঃখ, উদ্বেগ আর অনিশ্চয়তার ছায়া নিয়ে। টানা সংঘাত, ধ্বংসস্তূপ আর মানবিক সংকটের মাঝেই রোজা করেছেন সেখানে বসবাসরত ফিলিস্তিনিরা। ঈদ ঘিরে আগের মতো আনন্দ নেই। অনেক পরিবারের পক্ষে নতুন জামা কেনা এখন বিলাসিতার মতো হয়ে দাঁড়িয়েছে। শিশুদের জন্য পোশাক কেনার সামর্থ্য নেই বেশিরভাগ অভিভাবকের। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সংঘাত, ধ্বংসস্তূপ আর মানবিক সংকটের মধ্যে দিন কাটছে ফিলিস্তিনিদের। বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে এখন শরণার্থী শিবিরের ছোট ছোট তাঁবুতে অবস্থান করছে। শরণার্থী শিবিরে জরাজীর্ণ তাঁবু সাজিয়েছেন রঙিন কাগজ আর শিশুদের আঁকা ছবিতে। অনেক পরিবার আবার পুরনো কোমল পানীয়ের ক্যান কেটে রঙিন ফানুস বানিয়ে তাঁবু সাজাচ্ছে, যাতে অন্তত শিশুদের মুখে একটু হাসি ফোটে। যুদ্ধের আগে গাজায় রমজান ছিল উৎসব মুখর। ইফতারের টেবিলে থাকত মাকলুবা, মুসা খান, কিদরা, মাফতুল, কাবাব, সালাদ এবং নানা রকম ঐতিহ্যবাহী পানীয় ও মিষ্টান্ন। কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। খাদ্য সংকট ও আকাশচুম্বী দামে বেশিরভাগ পরিবারই ইফতারে খেজুর, রুটি, ডাল, হুমুস বা ফালাফেলের মতো সাধারণ খাবারের উপর নির্ভর করছে। ঈদ ঘিরেও আগের মতো আনন্দ নেই। অনেক পরিবারের পক্ষে নতুন জামা কেনা এখন বিলাসিতার মতো হয়ে দাঁড়িয়েছে। শিশুদের জন্য নতুন পোশাক কেনার সামর্থ্য নেই বেশিরভাগ অভিভাবকের। পুরনো কাপড় পরিষ্কার করে বা সামান্য সেলাই করে ঈদের জন্য প্রস্তুত করছে। যুদ্ধের আগে গাজায় বড় বড় মসজিদে হাজারো মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করতেন, কিন্তু অনেক মসজিদ ধ্বংস হয়ে গেছে। শরণার্থী শিবিরের খোলা মাঠ বা ধ্বংসস্তূপের পাশেই ঈদের নামাজ আদায় করার প্রস্তুতি নিচ্ছেন মানুষ। শরণার্থী শিবিরের খোলা মাঠ বা ধ্বংসস্তূপের পাশেই ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে গাজাবাসীর কাছে এবারের রমজান শুধু ইবাদতের মাস নয়, বরং টিকে থাকার সংগ্রামের এক কঠিন সময়। তবুও অন্ধকারের মাঝেও তারা আশা করছেন একদিন আবার শান্তি ফিরবে, আর সেই দিন তারা নিজেদের ঘরেই ঈদের আনন্দ উদযাপন করতে পারবেন। ঐশী আলম, মোহনা সংবাদ। রাজধানীর অনেক খালই তার অস্তিত্ব হারিয়েছে। কোথাও গড়ে উঠেছে মার্কেট, কোথাও গ্যারেজ, আবার কোথাও খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে স্থায়ী ভবন। এতে এক শ্রেণীর মানুষ আর্থিকভাবে লাভবান হলেও মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়ছে পুরো ঢাকা শহর। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদদের মতে এমন দখলদারিত্ব ঠেকাতে সরকারকে নিতে হবে কঠোর ও কার্যকর পদক্ষেপ। ঢাকার খাল দখল ও দূষণ নিয়ে নাজমুল ইসলামের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। দখল হওয়া অসংখ্য খালের তালিকায় মিরপুরের রূপনগর খালটি অন্যতম। এখন সেখানে দাঁড়িয়ে বোঝার উপায় নেই, একসময় এই জায়গায় পানি প্রবাহিত হতো, নৌকা চলত আর স্থানীয়রা মাছ ধরত। বছরের পর বছর ভূমিদস্যু আর প্রভাবশালীদের অবৈধ দখলে হারিয়ে গেছে খালটি। পুরনো মানচিত্রে চোখ রাখলেই দেখা যায় রামচন্দ্রপুর, বেগুনবাড়ি, ধুলাইখাল, রায়ের বাজার সহ অসংখ্য খাল একসময় ছিল ঢাকার প্রাণ। কিন্তু এসব জায়গায় মাথা তুলেছে উঁচু দালান, কোথাও তৈরি হয়েছে রাস্তা, বস্তি কিংবা মার্কেট। গবেষণা বলছে হারিয়ে যাওয়া খালগুলোর জমির 1/3 এখন স্থায়ী স্থাপনা। প্রায় 19% জায়গায় করা হয়েছে প্লট, আর 17% দখল করেছে সড়ক। এলাকাবাসীর দাবি, খাল দখলের পেছনে রয়েছে প্রভাবশালী মহলের মদত, আর সরকারি সংস্থাগুলোর ভূমিকা অনেকটা নীরব দর্শকের মতো। আইন থাকলেও প্রয়োগ নেই বললেই চলে। দিন দিন এটা দখল হয়ে যাচ্ছে। কিছু প্রভাবশালী লোক আছে, তারা এটাকে কি করছে, আপনার দখল করে খাচ্ছে। এখানে তো আমিও কিছু বলতে পারি না, বা দেখা যায় প্রশাসন হয় কোনো কিছু বলতে পারে না, বা সরকারও কিছু বলে না। এই পাশেও দখল, এই পাশেও দখল, দোনো পাশে দখল, খালটা হয়ে গেছে ছোট। তরুণ গবেষক সাইফুল ইসলামের মতে, রাজনৈতিক স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত লাভের আশায় নিয়মিতভাবে খালের জমি দখল করে সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করছে। রাজনৈতিক কিছু কুচক্রী মহল যারা খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। এই অবৈধ স্থাপনা নির্মাণে তাদের অনেক বেনিফিট
বা আমাদের ক্ষতিকারক দিক আছে। বিশেষজ্ঞরা বলেন, খাল দখল রোধে শুধু দখলদারদের বিরুদ্ধে সরকারের কঠোর সিদ্ধান্তই যথেষ্ট নয়, খালের সীমানা নির্ধারণে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাও জরুরি। জিআইএস, রিমোট সেন্সিং, স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে সিএস খতিয়ান ধরে কোন জায়গায় কোন খালটি ছিল সেই ম্যাপিং করতে হবে। ম্যাপিং করে সরকারের সর্বাত্মক যেই ইফোর্ট রয়েছে, এনফোর্সমেন্ট রয়েছে, তার মাধ্যমে জিরো টলারেন্সের মাধ্যমে এই দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। একসময় ঢাকায় মোট ৩৪৪ কিলোমিটার খাল থাকলেও বর্তমানে ১২৪ কিলোমিটার খাল সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ক্রিকেট। পাকিস্তান সুপার লিগ PSL এ এবার দল পেয়েছেন বাংলাদেশের 5 তারকা ক্রিকেটার। আগামী 26 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে এনওসি দিয়েছে বিসিবি। PSL এ সরাসরি চুক্তিতে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ ইমন। সবশেষ দিন দুয়েক আগে পঞ্চম বাংলাদেশি হিসেবে শরীফুল ইসলামও প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেখা যায়নি শাওয়ালের চাঁদ, শনিবার ঈদুল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায়। যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। বাস লঞ্চ ট্রেনে ঘরমুখ ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 25 কিলোমিটার যানজট। সান্তাহার দুর্ঘটনায় রেলে উত্তরাঞ্চলে শিডিউল বিপর্যয়। সে সময় সারা দেশে ঈদ কেনাকাটার ধুম। পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার, ওড়না, হিজাব কেনার ব্যস্ততা। দাম নিয়ে অসন্তোষ। এবং গাজা উপত্যকায় ঈদ এসেছে দুঃখ, উদ্বেগ আর অনিশ্চয়তায়। শিশুদের জন্য নতুন পোশাক কেনার সামর্থ্য নেই বেশিরভাগ অভিভাবকের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।